চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা রিজভী রিজুর কাছে। একটু যদি শুরুতেই বলতেন, যেহেতু আমাদের সকালের এই আয়োজন, সকালের শুরুটা আপনার কিভাবে হয়? খুব সুন্দরভাবেই আমার হয় আর কি। হওয়া বলতে ঘুম থেকে উঠে বিছানায় 1 মিনিটের জন্য থাকি না। আচ্ছা। উঠে একদম সাথে সাথে উঠে পড়ি। উঠে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, এটা সবারই করা উচিত। এটা তো একটু করি, একটু একদম খালি পেটে এমটি স্টমাকে একটু পানি খাই। তারপর হচ্ছে যা হয় আর কি, অফিসের জন্য রেডি হওয়া হয়, কোনো অফিস না থাকলে কোনো কাজ থাকলে ওইটার জন্য রেডি হওয়া হয়, তারপরে রেগুলার লাইফ। আপনার সম্প্রতি যে কাজগুলো চলছে বা পরিকল্পনা করছেন সে বিষয়ে যদি একটু বলতেন। আমি একটু বেছে কাজ করি আর কি, কারণ আমার একটা আলাদা একটা প্রফেশন আছে, আমি ওইখানে একটা জব করছি। আর বেছে কাজ করা বলতে খুব সিলেক্টিভ কিছু কাজ করি, ভালো স্ক্রিপ্ট হলে কাজ করি। তো ওই জায়গার থেকে কয়েকটা কাজ সামনে এসেছিল, ওইটা একটুখানি স্কিপ করেছি, শুধুমাত্র মানে স্ক্রিপ্টটা ঠিকঠাক আরাম লাগেনি। আর রিসেন্টলি আমি একটা প্ল্যান করেছি, একটু কয়েকটা শর্ট ফিল্ম করবো আর কি। তো আমরা মাঝখানে কিছু শর্ট ফিল্মের কাজ ধরেছি, ওইটা বলবো আমি। আর ওই শর্ট ফিল্মে অ্যাক্টিং করছি, তো সামনেও আরো 2-4টা শর্ট ফিল্মের কথা চলছে, ওইটাতেই কাজ করব। অভিনয়ের ক্ষেত্রে আপনি আসলে একটা চরিত্রের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেন? একটু বলছিলেন যে স্ক্রিপ্টটা ঠিকঠাক আরাম লাগেনি, আসলে কি হলে বা কোন ধরনের গল্প বা চরিত্র হলে আপনার মনে হতো যে একটু আরাম লেগেছে? আমার ক্ষেত্রে যদি আমি মনে করি, চরিত্র এমন চরিত্রই করব যেই চরিত্রটা আমি কমফোর্টেবল, লাইক মানে উইচ ইজ মানে মোর মি, মানে আমার মনে হয় যে আমি যেটা আসলে ওই ক্যারেক্টারটাই যেতে চাই। এখন আমি যেই ক্যারেক্টারটা, অর্থাৎ আমার অ্যাক্টিভিটিস, আমার নেচার, এটা স্ক্রিপ্টে এখন ওইটা যে কোনো স্ক্রিপ্ট হইতে পারে, মানে স্ক্রিপ্টে যে কোনো ক্যারেক্টার হইতে পারে। তো আমার ওই জায়গা থেকে যে কোনো রোল করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি মোর ন্যাচারাল মানে মানে কি বলে ওইটাকে, এটার ভাষায় বলা হচ্ছে মেথড অ্যাক্টিং যেটাকে বলা হয় আর কি। সো মেথড অ্যাক্টিং এর জায়গা থেকে মানে ওইটা আমি সবসময় করে আসছি, মানে আমি সামনে আগের দিকে যেই কাজগুলো করেছিলাম, তো ওই অ্যাক্টিং এর জায়গা থেকে একটু মেথড অ্যাক্টিং এর যদি বলি, লাইক ওইটা অ্যাকশন হতে পারে, ওইটা রোম্যান্টিক হতে পারে, ওইটা হতে পারে, এটা বিভিন্ন, মানে ওইটা মুড়িওয়ালা হইতে পারে, চার দোকানদার হইতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু ক্যারেক্টারটা কতটুকু আমি প্লে করব, ওই জায়গার থেকে আসলে মানে এনি কাইন্ড অফ রোল প্লে করতে খুবই আরাম পাই। আর প্রস্তুতির যদি বলেন, তাহলে আসলে যখন আমি কোনো স্ক্রিপ্ট পড়ি, আর তখন লাইক ধরে নিচ্ছি, লাইক আমি রিসেন্ট করেছি প্রিয়মালতী করেছি। প্রিয়মালতীতে আমার যে ক্যারেক্টারটা ছিল, একটা হিন্দু পরিবারের, মানে আমি স্বভাবগত কারণে মুসলিম। সো যেহেতু হিন্দু পরিবারে ওটা অনেক অন্য রিচুয়াল থাকে, অনেক কিছু থাকে। সো আমার কিছু ফ্রেন্ড আছে, ওদের সাথে আমি কথা বলেছি, ওদের অ্যাক্টিভিটিস আমি দেখেছি কি করতে হয়, এখানে কিভাবে ওরা পূজাটা দেয় আর কি। আর তারপরে ওরা কথা বলে কিভাবে, সবার তো একটা না একটা স্টাইল থাকে আর কি, মানে আমি ধর্ম নিয়ে বলছি না আর কি, যে কোনো মানুষের যে কোনো সবার একটা একটা স্টাইল থাকে। তো ওইগুলোকে গ্র্যাব করি। বাসাতে দেখা গেল একটু খাবারটাকে একটু আসন দিয়ে বসে, মাটিতে বসে আসন দিয়ে বসে খাওয়াটা, বা খাবারটা কিভাবে ওরা, খাবার স্টাইলটা ওরা কিভাবে খায়, ওই জায়গাগুলো গ্র্যাব করতে হয় নিজে নিজে। সো ওইভাবেই আসলে চর্চা করা হয়, যেহেতু আমার থিয়েটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই আর কি। চাকরি করছেন, পাশাপাশি আপনি অভিনয় করছেন, তাই তো? দুটো একসাথে সামলানো তো সবার ক্ষেত্রে সহজ না, আপনার ক্ষেত্রেটা কেমন ছিল? সবার ক্ষেত্রেই সহজ। আচ্ছা। কারণ যেটা হচ্ছে, হ্যাঁ, একটা ফ্যাক্ট থাকে যে আপনাকে কমফোর্ট জোন দেওয়া হয়। আমার বসরা যারা কাজ করায় আমাদেরকে, আমাদের সিনিয়ররা যারা আমাদেরকে দিয়ে কাজ করায়, তারা একটা কমফোর্ট জোন রাখে আর কি। মানে অবশ্যই মানে যখন মানে যেহেতু এটা সবাই হচ্ছে মানে আর্টিস্টদের একটা চর্চা করে আর কি, বা ওদেরকে একটুখানি মানে জায়গা থেকে যে হ্যাঁ ও কাজটা করতে চায়, ও করুক কাজটা। তো ওই জায়গা থেকে চাকরি যেহেতু আমি করছি, বা আমি যেই কাজগুলো আগেও করছি, যেখানে চাকরি করেছি, ওই কমফোর্ট জোনটা সবসময় আমি আমার সিনিয়রদের কাছ থেকে পেয়েছি। তো অফিসিয়ালি, আর যেটা হয় অফিস করতে করতে একদম একটু অফ ইসে বলি কথাটা, যে অফিস তো আসলে আমাকে করতেই হবে। এখন আমি অফিস থেকে 3-4 দিন যদি চলে যাই, আমার অফিসের কাজটা কে করবে আমার জন্য? তো আমাকে অবশ্যই এক্সট্রা এফোর্ট দিতে হয়। লাইক আমাকে যদি আমার 8 ঘন্টা অফিস আওয়ার হয়, তাহলে আমাকে নিজের থেকে 11 ঘন্টা আমি কাজ করি, করে আমি 3 ঘন্টা আগায় থাকি। আগিয়ে আমি কাজগুলা আগের থেকে করে রাখা, কারণ আমাদের তো একটা স্কেজুল করা থাকে মান্থলি, যে ইয়ারলি, যে আমার এই বছরে কি কি কাজ আসবে, নেক্সট 6 মান্থ আমার কি কি কাজ থাকতে পারে, অফিসিয়াল কথা বলছি আর কি। সো ওইখান থেকে যে আমার 3 ঘন্টা এক্সট্রা আমি কাজটা নিজে আগে থেকে করে নিই, তখন কি হয়, আমার জন্য কোনো কাজ বসে থাকে না। এর জন্য আমি ছুটিটা পাই আর কি। যে আমি যদি বসে থাকতো যে আমার জন্য এই কাজটা আটকায় রয়েছে, হয়তো বা আমার নিজের মন থেকেই হয়তো না, আমি ছুটিটা নেই।
তো ওইভাবে ওই কমফোর্ট জোনটা পাই আর কি। আপনি তো আগে গানও গাইতেন এবং সেখান থেকে তো বোধহয় একটু সরে এসেছেন, কি অবস্থা সেই গানের চর্চার এবং কেমন চলছে? সরে আসা না ঠিক, মানে গান হয়, আমরা তো লাস্ট আমরা অনেকগুলো বছর আমরা খুবই অস্থিরতার মধ্যে দিয়ে গেছি, হয়তো আমরা টের পাই নাই, কিন্তু ওইটা যখন অনেকভাবে অনেক কিছুর মধ্যে দিয়ে যখন আমরা গেছি তখন আমরা বুঝতে পারছি আসলেই আমরা অস্থিরতা একটা সিচুয়েশনে ছিলাম। তো ওইখান থেকে কাজ কম হতো, মানে এমনিতেও তো হচ্ছে গান যেটা হয়, মানে আমার প্লেব্যাক কখনোই করা হয়নি, ইচ্ছা আছে প্লেব্যাক মানে গান গাওয়ার। তো ওইখান থেকে এমনি জিঙ্গেলে কাজ করেছি, অনেকগুলো জিঙ্গেলে গান গেয়েছি, কিছু আমার কিছু সিঙ্গেলও আছে। আমার সিঙ্গেল গানগুলোর মধ্যে লাইক আদনান রাজীবের টেলিফোন ছিল অ্যাটিকটিন, ওইখানে ও বন্ধু লাল গোলাপি একটা গান, ওইটা রিমেক করেছিলাম আমি, ওইটা গিয়েছিলাম। তারপর হচ্ছে আমার কিছু পরিপাটি রাস্তায় একটা গান আছে, ওইটা গাওয়া আছে। তো এরকম টুকিটাকি গান ওইভাবে করা হয় যেগুলো হচ্ছে একদম মানে আনঅফিশিয়ালি ইউটিউব রিলিজের জন্য ওইগুলো করি। আর চর্চা বলতে আমি আমার হয়তো বা রেওয়াজ হয় না, লাইক আমি অ্যাক্টিংটাও আমার থিয়েটার করে হয় নাই, আর গানটাও আমাকে সবাই বলে একটু রেওয়াজ করো, যারা আমাকে দিয়ে গান গায় যে রেওয়াজ করো রেওয়াজ করো, তো রেওয়াজটাও আমার করা হয় না, অলস মনে হয় আমি আর কি, মনে হয় না আসলে অলসই আমি, তো রেওয়াজ করা হয় না। তো ওই ক্ষেত্রে গান রেগুলারই, সকালেও আজকেও 2-3টা গান গাইছি, একা একাই বাসায় গুনগুন করেছি, গান গাইলাম, আসতে যেখানে উঠতে উঠতে গান গেয়েছি, তো এইভাবেই প্র্যাকটিস হয়। আমরা যদি একটু শুনতে চাই দর্শকদের জন্য, যদি দুটা লাইন কি একটু শোনানো সম্ভব গান? হ্যাঁ অবশ্যই, গান তো শুনতে চাইলে অবশ্যই শোনাইতে চাই। আচ্ছা, যে গানটা ওই যে আমার, এটা একটা ফ্রেন্ডের লিরিক, সো ওর এই গানটা আমরা একসাথে আমরা গানটা করেছিলাম, তো ওই গানটাই গাই আর কি। এটা একদম খুবই আন্ডাররেটেড একটা সং, ওটাই 2 লাইন আমি গাই। পরিপাটি রাস্তায় জড়িয়ে ধুলো পায়ে ভাবনার পথে ডুব দিয়ে যাই, সব যন্ত্রণা ছাড়িয়ে কোলাহল সীমা পেরিয়ে ঘুম ভেঙে ওঠা সূর্যের ডাকে যাই, ঘুম ভেঙে ওঠা সূর্যের ডাকে যাই। এতটুকুই থাকুক আজকের জন্য। আচ্ছা, চমৎকার, ধন্যবাদ। এবারে চলে আসি আপনার পরিচালনার বিষয়ে। আমরা জানি যে আপনার পরিকল্পনা আছে পরিচালনা করার, এবং আপনাদের বোধহয় কয়েকজন মিলে একটা পরিকল্পনা আছে যে এফএনএফ এর প্রসঙ্গে যদি একটু বলতেন। আমরা যারা কাজ করি আর কি, আমরা কলিগরা কিছু, তো আমাদের কলিগ আছে শেখ কোরাসানি এবং হচ্ছে কনক খন্দকার। তো ওরা যেটা হচ্ছে, আমরা যারা ম্যাক্সিমাম যারা আমরা কাজ করছি তারা ডিরেকশনের সাথে আগে থেকেই জড়িত ছিল ওরা, আর ওরা কাজ করতে চাইতো বা কাজ করেছে কিছু কিছু ছোট ছোট। তো যখন তারা আমরা অফিসে, আসলে আপনারা জানেন চরকিতে কাজ করছি আমরা, তো অফিসে জয়েন করার পরে আসলে যেটা হয়, আমরা তো খালি অফিসই করতে হয়, আমাদের নিজেদের এক্সট্রা টাইম বের করে নিয়ে আসার একটু টাফ হয়ে যায়, মানে যে এনি কাইন্ড অফ আপনি যদি জব করেন আর কি। তো ওর মধ্যে থেকে আসলে শেখ কনক ওরা একটা প্ল্যান করলো যে চলেন ভাই আমরা একটা ইনিশিয়েটিভ নিই, যে আমরা যারা বসে আছি, বা শুধু আমরা না, একদম যারা বসে থাকে, যারা ভাবছে কাজ করবে কিন্তু কাজ করছে না, আগ্রহ পাচ্ছে না বা ওই সুযোগটা পাচ্ছে না বা করার ইচ্ছাটা হারাচ্ছে, তাদের জন্য আমরা করব এবং আমরা নিজেরাও করব। চলেন আমরা সবাই মিলে একটা মানে শর্ট ফিল্ম বানানো স্টার্ট করি। সো আমরা এটা ভাবতে ভাবতে আমরা প্রায় 18-20 জনের মতন হয়ে গেছে, আমরা কাজ করছি এখন। তো আমরা এফএনএফ বলে একটা, মানে এটা সংগঠনও বলতে পারেন, তো আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছি, ফ্রেন্ডলি নেইবারহুডস ফিল্ম মেকার্স। তো এটা আমরা প্রায়, তো সেই প্রথম লটে হচ্ছে আমরা 10টা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, ওর মধ্যে আমি 3টে অ্যাক্টিং করেছি। তো এটা যেটা হয়েছে, আমরা একদম পুরো নিজেরা, যে আমাদের ক্যামেরাম্যানটা নিজের, আমাদের অ্যাক্টরগুলো নিজের, আমাদের সিনেমাটোগ্রাফারটা নিজের, এরকম করে করে আসলে আমরা করছি। তো আমরা শিল্পকলাতে 10টা শর্ট ফিল্ম দেখিয়েছি, তো খুবই ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমরা সবাই। তো বিভিন্ন ইয়াং ডিরেক্টর যারা, ওনারা আমরা শো শেষ করার পরে ওনারা এসে বলছে ভাই কিভাবে কাজের সুযোগ পাবো আর কি। তা আমরা একটাই ওনাদেরকে বলেছি যে কাজের সুযোগ, এই কথাটা প্রথমেই মানুষকে ছোট করে দেয় আর কি। মানে আমি যখন বলবো ভাই কিভাবে একটা কাজের সুযোগ পাবো, প্রথমেই আমি নিজেকে নিজে ছোট করে দিচ্ছি। কাজের সুযোগ পাওয়াটা ফ্যাক্ট না, আমি কাজ করতে থাকবো, কাজ যেটা বলছিলাম প্রথমে, যে কাজ খুঁজে নিবে আমাকে, একদম ট্রু ফ্যাক্ট বলছি এটা। হয়তোবা অনেকে আমাকে শুনে এটাকে আমাকে মনে মনে খারাপ কথা বলতেও পারে, কিন্তু কাজ আপনাকে খুঁজে নিবে যদি আপনি কাজ করতে থাকেন, কাজের ইচ্ছা যদি আপনার কাছে থাকে। তা আমি সেম কথাটাই ওদেরকে বলেছি যে ভাই আপনি যদি মনে হয় কাজের সুযোগ বলেন না, আপনি কাজ করতে চান, জাস্ট নক করেন, আমাদের পেজ আছে, বা আপনি আমাদের পেজে নক, মানে গ্রুপ, আমাদের যেই মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে নক করেন। ওইখানে যদি আপনার মনে না হয়, আপনি অন্য কাউকে নক করতে পারেন, যে আমাকে বলছেন আমি এটা আমার টিমকে জানাবো। সো আমরা যেটা প্ল্যান করেছি,
তো আমাদের মধ্যে ডিরেক্টর আছে, শেখ আছে, মানে শেখ রাসানি, কনক খন্দকার, আমাদের ওখানে আদেল ইমাম অনুপ আছে। ওর হচ্ছে একটা ফিল্ম হচ্ছে রাশিয়া একটা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে, আন্তারেস ফিল্মটা আমি যদি ভুল বলে না থাকি। তো ওইটাতে আমরা তো সবাই খুব হ্যাপি আসলে, কারণ একদম হঠাৎ করে একটা মানে শর্ট ফিল্মের প্ল্যান, ভালো মানুষের অ্যাপ্রিসিয়েশন পাওয়া, গল্প তো ম্যাটার করে আর কি, যে কতটুকু ভালো গল্প আপনি কিভাবে দেখাচ্ছেন। হয়তোবা আমাদের সেই সুযোগ হলে আমরা এটা দেখাবো, একদম অডিয়েন্সকে দেখানোর একটা প্ল্যান চলছে আর কি এখনো পর্যন্ত। দেখা যাক এটা সামনে কি হয়, এখনই বলছি না। তো এরকম ইয়াং ডিরেক্টর যারা কাজ করতে চাইছে, ওরা চাইলেই আমাদের কাছে মনে হয় আর কি, যেহেতু আমরা এফএনএফ করে এটা টের পেয়েছি, ওরা চাইলেই ওরা একটা ফোন নিয়ে রাস্তায় নেমে পড়তে পারে। গল্পটা ম্যাটার করে, অবশ্যই ওর আর্টিস্ট অ্যাক্টরটা ম্যাটার করবে, কাকে দিয়ে কাজ করছে, আর ওদের পরিচিতি। যদি ওর মিউজিক করতে হয়, ও এখন আমরাও ওই হেল্প করতে চাই, উইলিংলি হেল্প করার জন্য এটা আমরা তখনও বলেছি। আমাদের যেই প্রেস কনফারেন্স হয়েছিল, আমাদের অনেকে ইন্টারভিউ নিয়েছিল, ওখানে আমরা বলেছি যে আমরা উইলিংলি কাজ করতে চাই। ফ্যাক্ট হচ্ছে ইচ্ছা, আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে আমরা কতটুকু আপনাকে হেল্প করতে চাই আর কি, বা আপনাদেরকে হেল্প করতে চাই। মঞ্চে অভিনয়ের বিষয়ে একটু জানতে চাই। আপনি বলেছিলেন যে আপনার মঞ্চে কাজের অভিজ্ঞতা নেই বা থিয়েটারের অভিজ্ঞতা নেই। থিয়েটারের অভিজ্ঞতা থাকাটা একজন অভিনেতার জীবনে আসলে কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? যেহেতু আমার থিয়েটার করা নাই, তা আমি এটা আমি ওইভাবে বলতে পারবো না যে থিয়েটার করে কতটুকু আগানো যায়, বা থিয়েটার করলে কতটুকু লাভজনক হতে পারে, লাভবান হতে পারে একটা মানুষ। তবে এতটুকু আমি বুঝি যে থিয়েটার করার কারণে অনেকের জড়তা ভেঙে যাবে, স্পষ্ট উচ্চারণ হবে ওর, কারণ আমরা তো উচ্চারণেও তো আমাদের ম্যাটার করে অনেক কিছু। আমি যদি আজকে আমার উচ্চারণ পচা হয়, তাহলে আমি আপনার সাথে কথা বলতে গেলে আমাকে একটুখানি আমার ফাম্বল হবে, আমার একটু ভাবতে হবে আমি কি বলবো কি না বলবো, এগুলো ভাবার জায়গা থাকবে। তো থিয়েটার আপনাকে উচ্চারণ শুদ্ধ করাবে, থিয়েটার আপনাকে আপনার চোখ শার্প করবে, আপনার ফোকাস থাকবে অনেকক্ষণ, আপনি মানে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন, মানে আপনাকে ডানে বেয়ে তাকায় তাকায় কথা বলতে হবে না, আপনি আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন, যেটা সবচেয়ে প্রয়োজন আমাদের জন্য। কারণ আপনি আই কন্ট্যাক্ট যখনই করবেন, তার মানে আপনি একদম ওকে মনোযোগ দিচ্ছেন, ওর কথাটা শুনছেন। তো ওই জায়গা থেকে থিয়েটার আমার কাছে মনে হয় থিয়েটার ওই হেল্পটা করে। অ্যাক্টিংটা অনেক, ওদের তো একটা টিম হয়, একটা ফ্যামিলি হয়, অনেক দিনের একটা ওদের জার্নি থাকে। সো ওই জায়গা থেকে থিয়েটার আমার মনে হয় থিয়েটার করাটা ভালো। আমি করতে পারবো না হয়তো বা থিয়েটার, ওই টাইমটা পাবো না, বা হয়তো বা কোনো সময় থিয়েটার করতে হইলে আমি করতে যাবো আর কি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। একটু যদি বলতেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি অভিনয় নিয়ে এবং ডিরেকশন নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা, অভিনয় ডিরেকশন অবশ্যই আছে। আমি এটা বারবার বলতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা আমি গান গাইবো, এটা আমার সবচেয়ে বড় মানে পরিকল্পনা, যে আমি ভবিষ্যতে গান গাইবো, সেটা কারো সাথে হোক নিজে হোক, কিন্তু আমি গানই গাইবো, সেটা প্লেব্যাক হোক অথবা সলো হোক, ওইটা আমি গানই গাইবো। আর অ্যাক্টিং ওইটা করে যাবো, ওইটা আমি যখনই ডাক পাবো করব, যখন ডাক পাবো না করবো না, কেউ যদি কখনো না ডাকে করবো না। আর ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে। ডিরেকশন তো এরকম না ডিরেকশন চাইলেই দেওয়া যায়, ওইটা অনেক রিসার্চ করতে হয়, পড়তে হয়, জানতে হয়, কথা বলতে হয় অনেকের সাথে। সো ডিরেকশন দিব, তো ওইটা এখন মানে ওইটার মধ্যে আছি আর কি। ওই যে বলছিলাম যে আমি এফএনএফ এ ডিরেকশন দিব, ভয়ও পাই ডিরেকশন দেওয়ার জন্য, যে ডিরেকশন দিব সেটা 2 মিনিট হোক বা 3 ঘন্টা হোক আর কি। তো ওই ভয়টার থেকে বলেন বা ওই স্টাডির জায়গা থেকে বলেন, ডিরেকশনটাও দিব। কিন্তু প্রথম যেটা আমার ফিউচার প্ল্যান বা ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা হচ্ছে আমি আসলে গান গাইতে চাই, গানই গাইবো আমি। আমরাও সেই প্রত্যাশায় রইলাম এবং অপেক্ষায় রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিজভী, আজ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দিন প্রতিদিনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ কথা সাহিত্যিক জর্জ বার্নার্ড শর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি কথা বলার সময় প্রায়ই আমার নিজেরই উক্তি ব্যবহার করি, এটা আমার কথাবার্তার মশলা বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকের সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।